হঠাৎ তো গ্রেপ্তার, তারপরে ছেড়ে, আমি গোটা ঘটনাটা যদি একটু সংক্ষেপে আমাদের ব্যাখ্যা করেন। শাসক দল যখন সম্মুখ সমরে পেরে ওঠে না, তখন সে নানান কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার জন্য অনেক রকম অসাধু উপায় খোঁজে। এক্ষেত্রে যেটা আমাদের জেলযাত্রা দিয়ে হয়েছে। আসলে 7 তারিখে আমাদের ডানকুনিতে একটি শান্তিপূর্ণ বাইক র্যালি ছিল ডক্টর সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির নেতৃত্বে, এবং এটা অর্গানাইজ করেছিল আমাদের শ্রীরামপুর সাংগঠনিক যুব মোর্চা। তো যুব মোর্চার ব্যানারেই এবং ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা একটি শান্তিপূর্ণ বাইক মিছিলের জন্য আবেদন করেছিলাম পুলিশের কাছে। তো পুলিশ সেটাতে পারমিশন দেয়নি। এটাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ আমি যবে থেকে রাজনীতিতে এসেছি, আমি বিগত ততগুলো বছর ধরে দেখেছি যে পুলিশ কোনো দিনই কোনো আমাদের মিছিলে কখনোই পারমিশন দিত না। তো আমরা ইন্টিমেশন দিতাম, এক্ষেত্রেও আমরা ইন্টিমেশন দিয়েছিলাম। তো সেক্ষেত্রে পুলিশ একটা অজুহাত দেখালো যে সেই দিন ব্রিগেডে সিপিএমের সমাবেশ রয়েছে। তো আমরা জানালাম যে সিপিএমের সমাবেশ তো 12টার সময় চালু হয়ে যাবে, তো ব্রিগেড থেকে ডানকুনি এতটা ডিস্টেন্স, আমরা যদি সেই 12টার সময় বাইক মিছিল করি তাতে কি অসুবিধা থাকতে পারে? যদি হ্যাঁ যে আমরা সকালবেলায় করতাম, সেই সময় সমাবেশে লোক যাচ্ছে, যাতায়াতে অসুবিধা হতো, আমরা মেনে নিতে। ততক্ষণে সমাবেশ শুরু হয়ে গেছে, যারা পৌঁছানোর পৌঁছিয়ে গেছে। এদের আন্ডারে ভারতীয় জনতা পার্টির সংগঠন ক্রমশ মজবুত হয়ে যাচ্ছে, এদেরকে আটকানো যাচ্ছে না। তাই সেদিন কোনো 144 ধারা ছাড়াই ব্যারিকেড দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে আমাদের ঘিরে দেওয়া হয়। আমাদের র্যালির সূচনাতেই র্যালিটা আটকে দেওয়া হয়, মানে আমরা যেতেই পারিনি, আমাদের বাইক রোল অনই করতে পারিনি, সেখানেই আমাদের আটকে দেওয়া হয়। এবং আমরা যখন তাদের প্রথমে রিকোয়েস্ট করি যে আমাদের কিছুটা অন্তত যেতে দিন, আমাদের ডোমজুর পর্যন্ত ছিল, তখন লাঠিচার্জ শুরু হয়ে যায়। তো এরপরে দৃশ্যটা আপনারা সবাই দেখেছেন আর কি, যে কোনো 144 নেই, অথচ ব্যারিকেড রয়েছে। তো পুলিশই ডেমনস্ট্রেট করে দিল যে পুলিশ কিভাবে আইনটা ভাঙতে শেখায় আর কি। একেবারেই তাই। তারপরে নিয়ে যাওয়ার পরের ঘটনাটা যদি একটু আমাদের ব্যাখ্যা করেন। হ্যাঁ, এরপর কি হলো যে 9 তারিখ হুট করে আমি দেখলাম যে 10-12 জন থানা থেকে লোক এলেন এবং এসে বললেন যে আপনি একটু চলুন, একটু আপনার সাথে কথাবার্তা বলা হবে থানায়। তো আমি মোটামুটি আন্দাজ করেছিলাম যে ওনাদের অভিপ্রায়টা কি। তো আমি বুঝতে পারার পর আমি একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে, দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে আমি সম্পূর্ণভাবে ওনাদেরকে কোঅপারেট করি এবং ওনাদের সাথে থানায় যাই। আমি বারবার ওনাদের এক কথা জিজ্ঞাসা করতে থাকি যে আপনারা কি অ্যারেস্ট করবেন, তাহলে বলুন, তাহলে অ্যাটলিস্ট আমি বাড়ির লোকজনদের অ্যাটলিস্ট জানিয়ে দিই যে এটা ঘটতে চলেছে। কিন্তু ওনারা সেটা আমাকে জানানোর সুযোগও দেননি। এবং যখন আমি উত্তরপাড়া থানায় যাই, তখন একজন এসআই, সম্ভবত এসআই বা ইন্সপেক্টর, আমি খোঁজ নিচ্ছি উনি কে, উনি এসে আমার হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে বললেন যে কত বড় লাটের মাঠ এসেছে। আমি তো জানি না যে পুলিশ প্রসিজিয়ারে এটা অ্যালাউড আছে কি না, যেইভাবে কারোর হাত থেকে কিছু ছিনিয়ে নেওয়া। মানে আমি তো জানি যে পকেটমার বা চোরেরা বা ছিনতাইবাজরা হাত থেকে ছেনায়, পুলিশরাও হাত থেকে ছেনায়। এটা অভিজ্ঞতাটা হলো, খুব একটা মধুর অভিজ্ঞতা হলো না। এবং আমার মনে হয় যে ওনাকে আমি খুঁজে বার করব যে উনি কে, এবং আশা করি ওনাকে কিছু প্রোটোকলের শিক্ষা আমি দেব। আমি যেহেতু ভারতীয় সেনাবাহিনীর অফিসার ছিলাম, বহুদিন দেশের সেবা করেছি, আমার মনে হয় এটা ওনাকে আমার থেকে শিখতে হবে। তো তারপরে আমাদেরকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। যখন উত্তরপাড়া থানায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সমাবেশ ঘটতে থাকে থানায় এবং ওনারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন, তখন পুলিশ আমাদেরকে চোরের মতন পিছন দরজা দিয়ে গাড়িতে তুলে দেয়। তো পুলিশ যে বরাবরই চোরের মতো কাজ করেছে এটা আমি বলতে চাই। প্রথমে আমার হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে, দ্বিতীয় হচ্ছে কোনো রকম 41A, কোনো রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বা কোনো রকম লিগ্যাল নোটিশ না দিয়ে চোরের মতো করে নিয়ে গেছে। তারপর ভারতীয় জনতা পার্টির সদস্যরা যখন থানায় এসছে জিজ্ঞাসা করার জন্য যে কী কারণে আমাকে অ্যারেস্ট করা হয়েছে, তখনও চোরের মতো আমাকে গাড়িতে তুলে ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয়। তারপরে আমরা ডানকুনি থানাতে যাই, সেখানে আমি আস্তে আস্তে গিয়ে দেখি যে আমি একলা নই, আমার বিভিন্ন আরও কার্যকর্তারা অ্যারেস্ট হচ্ছেন। তো আমরা 6 জন ছিলাম সেখানে, আমি এবং আমাদের দলের
শ্রী রত্নেশ সিং মহাশয় এবং আমাদের যুব মোর্চার সভাপতি শ্রী অর্ণব ঘোষ মহাশয়, যুব মোর্চার জিএস সুরজ পিট্টি মহাশয় এবং যুব মোর্চার সোমনাথ সাঁতরা, এনারা সকলে ছিলেন। এবং নবগ্রামের মণ্ডল প্রেসিডেন্ট শ্রী রাজেশ রজক মহাশয়, উনিও ছিলেন। তো এই 6 জনকে অ্যারেস্ট করা হয়। তো 6 জনকে আমাদের একটা ঘরে রাখা হয় এবং আমরা জানতে পারি যে সিপি নিজে ওই থানায় বসে আছেন। হ্যাঁ, আমি জানি না যে এই কেসটা কতটাই হাই প্রোফাইল ছিল, কেন এতটা মানে কী ব্যাপার ঘটলো, আমরা তো তখন কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু দেখলাম যে আমরা খবর পাচ্ছিলাম যে সিপি নাকি নিজে ওখানে উপস্থিত ছিলেন। এবার এসিপি এসছিলেন না সিপি নিজে এসছেন সেটা কনফার্ম বলতে পারবো না, কিন্তু ওখানকার লোকাল যারা পুলিশের ডিউটিতে ছিল তারা বলাবলি করছিলেন আর কি, যে উনি নাকি সারা রাত বসেছিলেন। দেখছিলাম অনেক কনভয় আপ ডাউন করছিল। তারপরে আবারও চোরের মতো রাত্রি 1:30টার সময় আমাদের তুলে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয় একটা হাসপাতাল খুলে। আমি জানি না এত কিসের ভয়। পুলিশ শাসক দলের দলদাস হয়ে গেছে জানি, তাহলে শাসক দলের কেন এত ভয় যে আমাদের রাতের অন্ধকারে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয় নবগ্রামের একটি হাসপাতালে। সেখানে রাত্রি 1:30টার সময় মেডিকেল করে আসার পরে আমাদের একটা লক আপে ঢোকানো হয়। সেই লক আপে মানে এতটাই ছোট জায়গা যেখানে আমরা গাদাগাদি করে ছিলাম, এবং ওখানেই মানে পাশেই আপনি বুঝতেই পারছেন প্রস্রাব মলত্যাগ সবেরই জায়গা ওখানেই আছে, যথেষ্ট আনহাইজেনিক জায়গা। সেখানে আমাদের রাখা হয়। এখানে আমরা দেখছি যে নেতামন্ত্রীদের বাড়ি থেকে যখন লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয় তখন আগে তদন্ত হয়, তারপর জেল হয়। কিন্তু এখানে শাসক দলের বিরুদ্ধে মুখ খুললে আগে জেল হয়, তারপর তদন্ত হয়। তো এরপর 1:30টার পরে মোটামুটি আমরা মেডিকেল করে ফিরতে ফিরতে রাত্রি 3টে হয়ে যায়। সকাল 6টার সময় শুরু হয়ে যায় যে অনেক হয়েছে, এবার ওঠো। হ্যাঁ, আরও অনেক কিছু বলা হয় যেগুলো আমার মনে হয় এখানে না বলাই ভালো। তো এবারে ওখান থেকে তুলে ভোর 6টার সময় কাক ভোরে, যখন কেউ কোথাও নেই, সেই সময় আমাদের কোর্ট চত্বরে পৌঁছিয়ে দেওয়া হয়। তো ওনারা ভয়ভীত ছিলেন, না জানি এটার কীরকম বিক্ষোভ হবে। তো সেখানে কোর্টের যারা পুলিশের স্টাফ ছিল তারাও বলছে, দেখুন না, আপনাদের জন্য কাক ভোরে ঘুম থেকে উঠে আসতে হলো। জেনারেলি আমরা তো কোনোদিন কোর্টে এইরকম সময় আসি না। কোর্ট জেনারেলি 11টা নাগাদ চালু হয়, তার 1-2 ঘন্টা আগে এনারা স্টাফরা আছেন। তো সেদিন ভোর 6টায় আমাদের কোর্টে ভরা হয়। কোর্টেও সেই এক পরিস্থিতি, ওখানকার লকআপে আপনি জানেন কীরকম অবস্থা। সেখানে আমরা ছিলাম। তারপরে কোর্টে তোলা হয়। কোর্টের বিবরণ আপনারা জানেন যে আমাদের বেল মঞ্জুর হয় না। তারপরে আমাদের 14 দিনের জেল কাস্টাডি হয়ে যায়। জেল কাস্টাডির পরে জেল কাস্টাডি থাকার সময় আমাদের উকিলরা আবার আবেদন করেন যে অ্যাটলিস্ট 15 তারিখ সিডি কল করা হোক, পুলিশ যাতে কেস ডায়েরি জমা দেয় এবং আর নানান ডকুমেন্টস জমা দেয়। তো সেখানে 15 তারিখও বেল রিজেক্ট হয়ে যায়। চার্জশিট হয়েছিল কি? আমরা পুরো মানে বাইরের দুনিয়া থেকে টোটাল কাট অফ ছিলাম। কোনো রকম ইনফরমেশান আমাদের কাছে আসছিল না। ইভেন আনন্দবাজার পত্রিকা জেলে যেটা ঢুকতো আমাদের সম্পর্কে, যখনই সেটাতে খবর ছাপা হচ্ছিল সেই অংশটুকু কেটে দিয়ে জেলের ভেতর ঢুকছিল খবরের কাগজগুলো। কিন্তু আমি জানি যারা পলিটিক্যাল প্রিজনার হয় তাদের কিন্তু রাইটস আছে যে তারা গোটা খবরের কাগজ যেন পড়তে পারেন। সেই বেসিক হিউম্যান রাইটসটাও কিন্তু খর্ব করা হয়েছে আমাদের জন্য। শাসক দল এতটাই ভয়ভীত হয়ে গেছিল। তো আমরা কাউকেই এক সহযোদ্ধা অপরকে মানসিকভাবে আমরা সাপোর্ট দিচ্ছিলাম, কাউকেই ভেঙে পড়তে দিইনি। এবং আমরা একে অপরকে আশ্বাস দিচ্ছিলাম যে সত্যের জয় একদিন হবেই। এবং সেটা 24 তারিখ হলো। মহামান্য আদালত আমাদের বেল গ্রান্ট করেছেন, যদিও কন্ডিশনাল বেল আছে। এরপরে দেখা যাক। কিন্তু শাসক দল একটা কথা ভুলে গেছিল যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই জেলে। আমাদের লড়াইয়েরও নতুন করে পুনর্জন্ম হলো এই জেলে। আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে।